আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব হাসান। আমি বিগত কয়েক বছর ধরে অনলাইন সহপাঠী এবং এডুকেশনের সাথে আছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি শুধুমাত্র এই তোমাদের এসএসসি 21 যে ব্যাচের গ্রুপটা আছে সেই গ্রুপে আমি কয়েকদিন ধরে দেখতেছি তোমাদের মানে কিছু প্রবলেম আছে পদার্থবিজ্ঞান কিংবা যারা বিজ্ঞানে আছো তাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, উচ্চতর গণিতে কিছু প্রবলেম আছে। প্রায়ই তোমাদের বিভিন্ন পোস্ট আসে এই প্রবলেমগুলো কেউ যদি সলভ করে দেয়, ওই প্রবলেমগুলো কেউ যদি সলভ করে দেয়। তাই এডুকেশন এবং আমাদের অনলাইন সহপাঠীর যৌথ প্রচেষ্টায় তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি 8 দিনের জন্য 8 দিনের একটা ফ্রি কোর্স আমরা লঞ্চ করছি। আমরা চেষ্টা করব যে তোমাদের যত জিজ্ঞাসা আছে, যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর সঠিকভাবে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমাদের খুব সুন্দর মতো প্রিপেয়ার করে তোলা যায় এসএসসির জন্য, সেই প্রচেষ্টায় আমি তোমাদের সাথে থাকবো আগামী 8 দিন। তো আমি কিছুক্ষণ ওয়েট করি, তোমরা জয়েন করো। জয়েন করে এবার বলে দিও তোমরা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছো, তোমাদের কোন কোন চ্যাপ্টারে প্রবলেম আছে এবং তোমরা কোন স্কুলের স্টুডেন্ট। আমি কিছুক্ষণ ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি, তোমরা কিছুক্ষণ সবাই জয়েন করে ফেলো, তারপর আমরা তোমাদের জিজ্ঞাসার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সুন্দর মতো। আচ্ছা, আমি একটু চেক করি কে কে জয়েন করতেছো। আচ্ছা, ইতোমধ্যে তোমরা 100 জনের উপরে জয়েন করে ফেলেছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে একটু প্রশ্নগুলা রাখবা, কারণ পড়াতে পড়াতে তো আর কমেন্ট বক্সটা দেখা হবে না। তো আমি চেষ্টা করব যে পড়ানোর শেষে একবারে কমেন্ট বক্স থেকে প্রশ্নগুলা নিয়ে উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে গতি। হ্যাঁ, তো এই টপিকটা পড়ানোর আগে তোমাদের সবার একটা সাধারণ জিজ্ঞাসা ছিল, ভাইয়া আমি কোন কোন চ্যাপ্টার থেকে উত্তরগুলা দিব। আসলে কোন কোন চ্যাপ্টার থেকে উত্তরগুলা দিবে এটা না খুবই লজ্জাজনক একটা প্রশ্ন তোমাদের জন্য, কারণ সরকার তোমাদেরকে মাত্র 5টা অধ্যায় দিছে। এখন যদি তোমরা বলে এই 5টা অধ্যায়ের মধ্যেও তোমরা অপশন রাখো যে এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর দিবা, সেক্ষেত্রে জিনিসটা একটু কেমন হয়ে যায় না? তোমরা প্রায় 3 বছর সময় পাইছো এবং এই 3 বছরের সময়ের মধ্যে যেই 5টা চ্যাপ্টার দেওয়া হয়েছে সেই 5টা চ্যাপ্টার কিন্তু বড় সিলেবাসের মধ্যেও খুব ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার ছিল, তাই না? তো এই চ্যাপ্টার গুলোর ভিতরে আমি বলবো যে তোমাদেরকে তোমরা ভাগ ভাগ করে না পড়ে একবারে সবগুলা চ্যাপ্টার পড়ার জন্য। ইভেন আজকে যখন আমি গতির চ্যাপ্টারটা পড়ানোর প্রিপারেশনটা নিচ্ছিলাম তোমাদেরকে পোস্ট দিয়ে, অনেকেই পোস্টে কমেন্ট করেছে যে এই চ্যাপ্টারটা আমার হয়তো বা লাগবে না, আমার 11তম অধ্যায়টা লাগবে চলতরিৎ, কারণ ওই চলতরিতের চ্যাপ্টারে ভেরিয়েশনটা অনেক বেশি থাকে আমরা জানি। কিন্তু এই চ্যাপ্টারটা অনেকের লাগবে, এটা হচ্ছে ফিজিক্সের কোর একটা চ্যাপ্টার, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারের সূত্রগুলো দিয়ে তুমি হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা, সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে এই একটা চ্যাপ্টারের বেসিক নিয়ে আমরা কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসেরই 2টা চ্যাপ্টার কভার করতে পারি, এক হচ্ছে গতি আর এক হচ্ছে আমাদের কাজ শক্তি ও ক্ষমতা। তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল পার্সোনালি এবং তোমাদের হচ্ছে কমেন্ট বক্স থেকে, তো সেই প্রশ্নগুলোর কয়েকটা প্রশ্ন আমি আমার মাথায় রেখে দিছি, সেগুলোর উত্তর আমি আগে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রশ্নগুলো ছিল, ভাইয়া আসলে কোয়েশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা করে হবে? তো প্রথমত এটা না আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না জানো? কারণ শর্ট সিলেবাসে কখনো পরীক্ষা হয়নি। গত বছর, বিগত বছরগুলো যদি আমরা দেখি, পুরা বইয়ের 12টা 14টা চ্যাপ্টার ছিল, সেখান থেকে নির্দিষ্ট চ্যাপ্টার গুলা থেকে 8টা করে কোয়েশ্চেন হতো। তো সেখান থেকে আমরা বলতে পারতাম যে গতি পড়ো, গতি থেকে একটা আসবে, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা আসবে, কিন্তু পদার্থের উপর চাপের প্রভাব সেখান থেকে একটা আসবে। এখন কিন্তু আমাদের বলার উপায় নাই, কারণ তোমরা কিন্তু এখনো পরীক্ষা দাওনি যে তোমাদের জুনিয়র গুলাকে আমি যে বলবো যে কয়টা করে হচ্ছে কোথা থেকে কয়টা করে কোয়েশ্চেন হবে, তাই না? তারপরও আমি যেহেতু এই মিরপুরেই থাকি, আমি মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করছি, তো মণিপুরে মডেল টেস্ট হয়েছে একটা। হ্যাঁ, সেই মডেল টেস্ট থেকে আমরা যতটুকু আইডিয়া পাইছি বা সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ছিল সেটা আগে বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। কেউ আবার ধৈর্য হারায় না, আমরা কিন্তু পড়বো, গতির চ্যাপ্টারটা আজকেই শেষ করবো, ঠিক আছে? যে কোনো ভাবে আমরা গতির চ্যাপ্টারের বেসিকটা আজকেই শেষ করবো এবং এই চ্যাপ্টার থেকে আমরা ইনশাআল্লাহ 2টা কোয়েশ্চেন পাবো। তো মণিপুর উচ্চ বিদ্যালয় তোমরা হয়তো বা অনেকে জানো, আমি নিজেও মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি পরীক্ষাটা দিই। তো সেই বিদ্যালয়ের স্কুলের থেকে মোট 8টা কোয়েশ্চেন হলো এবার মডেল টেস্টে, তারা কিছুদিন আগে মডেল টেস্ট পরীক্ষাটা নেয়। তো সেখান থেকে আমি তোমাদেরকে একটু বলি কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলো হয়েছিল এবং তোমরা আইডিয়াটা নিতে পারো। হ্যাঁ, তারা চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 1 যেটা হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ, সেখান থেকে একটা প্রশ্ন দিছে।
তার মানে আমরা আইডিয়া নিতে পারি যে আমরা অনেকে বলতাম না যে প্রথম অধ্যায় থেকে তো প্রশ্ন আসে না, সেখানে ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার্সের হচ্ছে কিছু থিওরি থাকতো এবং ত্রুটির কিছু থিওরি থাকতো, সেখান থেকে আমরা তো কেউই কখনো পড়তাম না। এমসিকিউর জন্য আমরা কিছু অংশ টেস্ট পেপার কিংবা গাইডের নৈর্ব্যক্তিক অংশটা পড়ে নিতাম, কিন্তু কখনো কিন্তু সৃজনশীলের জন্য কেউই ঠিকঠাক মতো পড়তাম না। কিন্তু এবার কিন্তু পড়তে হবে এবং ওই চ্যাপ্টারটা আমি পড়াবো, অবশ্যই পড়াবো, ঠিক আছে? তো মণিপুর উচ্চ বিদ্যালয় কি করলো, প্রথমে চ্যাপ্টার 1 থেকে একটা সিকিউ দিল, হ্যাঁ, একটা সিকিউ প্রশ্ন আসলো। তারপর তারা যেটা করলো, চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ দিল। এখন তোমরা যদি বলো ভাই কোন 2টা সিকিউ দিছিল, একটা লেখচিত্রের সিকিউ দিছিল যেটা একটা ছক করা থাকে গতি এবং সময়, সেখান থেকে একটা সিকিউ দিছিল, এবং বুলেটের অঙ্কের সিকিউ মনে আছে না, যে বুলেটটা তক্তাকে ভেদ করতে পারবে কি পারবে না, সেখান থেকে তারা একটা সিকিউ দেয়। তার মানে আমরা বলতে পারি যে চ্যাপ্টার 2 থেকে আমরা 2টা সৃজনশীল হয়তোবা বোর্ডে পাবো। হ্যাঁ, এবার আসো চ্যাপ্টার 4। আমাদের চ্যাপ্টার 4 থেকে কয়টা কোশ্চেন হয়েছিল ওখানে? তো চ্যাপ্টার 4 থেকে 2টা কোশ্চেন হয়েছিল। এখন বলতে পারো ভাইয়া কোন 2টা কোশ্চেন হয়েছিল, একটু থামো আমি বলতেছি। 2টা কোশ্চেন হয়েছিল, একটা আছে না যান্ত্রিক শক্তি যে সংরক্ষণের নীতি আছে না, বিভব শক্তি গতি শক্তি, আমরা সবাই জানি ইপি কে, যে প্রত্যেকটা বিন্দুতে ইপি এবং কর্মদক্ষতা যদি কমে তবে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হয়, কিংবা সময়টা কত বাড়ে বা কমে, এরকম একটা থিওরি ছিল না, আমরা পড়ছি। তো সেখান থেকে একটা কোশ্চেন হয়েছিল। এই ছিল 2টা কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে। এবার আসো অষ্টম অধ্যায়। অনেকে হয়তো এই অষ্টম অধ্যায়টা বাদ দিতে চাও, অনেকে বাদ দেওয়ার একটা কারণ হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে উপপাদ্যের মতো, ম্যাথের মতো, তাই না? আমরা কিছু থিওরিটিক্যাল টার্ম পড়ি, আমরা চিত্র অঙ্কন করি, হয়তো বা অনেকের কাছে এই চ্যাপ্টারটা বিরক্ত লাগে, তাই না? বাট এই চ্যাপ্টারটা কিন্তু আমার মতে সব থেকে বেশি সোজা, কারণ এই চ্যাপ্টারটার ভেরিয়েশন কম, খুবই ইজিলি আমরা অঙ্কগুলা করে দিয়ে আসতে পারবো। তো তারা কি করলো, তারা এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ করছে। হ্যাঁ, আমি জাস্ট মডেল টেস্ট পরীক্ষা থেকে কি ধরনের বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করতেছি আগে, তারপর তোমরা নিজেরাই জাজ করবা, ঠিক আছে, যে আমরা কি আসলে এই চ্যাপ্টারগুলো বাদ দিব। চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়ার কোনো, আমি বলবো পরামর্শটা দিব, কোনো চ্যাপ্টার বাদ দিবা না, ঠিক আছে? এবার আসো 11 চ্যাপ্টার, যেটা চলতরিৎ, সবাই যে চ্যাপ্টারটাকে এখন বর্তমানে ভয় পাইতেছো, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। এই চ্যাপ্টারের সূত্র প্রায় 15 থেকে 18-20টা সূত্র, অনেকগুলা সূত্র। তো এই চ্যাপ্টার থেকে তারা 2টা কোয়েশ্চেন করলো। এখন 2টা কোয়েশ্চেনের মধ্যে কি কি কোয়েশ্চেন করছে তোমরা যদি জিজ্ঞেস করো ভাইয়া কি কি কোয়েশ্চেন করছে, বললে একটু উপকার হবে। তারা একটা কোয়েশ্চেন করছে হচ্ছে বিদ্যুৎ বিলের অঙ্ক। আমরা জানি তো বিদ্যুৎ বিল খুবই সোজা, চ্যাপ্টার 11-র সব থেকে সোজা পার্টটা হচ্ছে বিদ্যুৎ বিলের অঙ্ক, তাই না? এবং আরেকটা করলো হচ্ছে ওই যে বিভব বিভাজন নীতি এবং তড়িৎ বিভাজন নীতি একটা আছে না, যে আমরা সিরিজ বর্তনীতে, শ্রেণী বর্তনীতে বিভব বিভাজন নীতিটা অনুসরণ করে এবং সমান্তরাল বর্তনীতে তোমার তড়িৎ বিভাজনের নীতিটা অনুসরণ করে, সেখান থেকে তারা আরেকটা কোয়েশ্চেন করলো। তার মানে এই চ্যাপ্টার থেকে 2টা। এখন দেখো আমরা যদি মডেল টেস্টের আলোকে আগাই, তোমরা যদি চাও কিছু কাটছাট করতে, হয়তোবা কোয়েশ্চেন গুলা এই প্যাটার্নে হবে, যে প্রথম চ্যাপ্টার থেকে একটা আসতে পারে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টা, চতুর্থ চ্যাপ্টার থেকে 2টা, অষ্টম থেকে একটা এবং 11 থেকে 2টা। ইনশাআল্লাহ তোমরা পারবা, ঠিক আছে? সেখান থেকে দেখো মাত্র কয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, মাত্র 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে না। তো গতির চ্যাপ্টারটা যদি পড়ো, সেই সূত্র দিয়ে কিন্তু তোমরা চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতাটাও পার হয়ে যায়, মানে ইজিলি। তোমাদের এখনকার যে পরীক্ষাটা না, সেটা খুবই ইজি হয়ে গেছে। এবং এমসিকিউতে তো একটা কোয়েশ্চেনের 4টা অপশন থাকে, এবার তোমাদের 25টা কোয়েশ্চেনের ভিতরে অপশন দিয়ে দিছে যে তোমরা কোন 12টা দাগাবা। তো এক্ষেত্রে কোনো বাদ দেয়া দেই নাই, তোমাদের প্রিপারেশনটা হবে ম্যাক্সিমাম প্রিপারেশন, আলটিমেট প্রিপারেশন, ঠিক আছে? এবং এর সাথে সহযোগিতা করার জন্য আমি তো আছি তোমাদের সাথে। কোনো ধরনের কোয়েশ্চেন যদি থাকে তোমাদের গ্রুপে করতে পারো, আমাদের এডুকেশনের পেজে করতে পারো, আমাদের অনলাইন সহপাঠীর পেজে করতে পারো, আমার মেন্টর আইডি হয়তো বা দিয়ে দিব, তোমরা ওখানে গেলে তুমি আমার সব ভিডিওগুলো পেয়ে যাবা, এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা তুমি আমাকে করতে পারো। তো এখন আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখি, কয়জন জয়েন করছে একটু দেখি, কে কোত্থেকে জয়েন করছে একটু দেখি, তারপর আমি গতির চ্যাপ্টারটা পড়াবো খুব সহজ ভাবে। আচ্ছা, মাশাআল্লাহ তোমরা প্রায় 350 জন ক্লাসে জয়েন করছো। ওকে ফাইন, দেখি আর কত লেকচার, আসল পড়া শুরু করেন। আচ্ছা, আসল পড়া তো শুরু করবো, এত অধৈর্য হলে তো হবে না। আচ্ছা, কেমিস্ট্রি 11 চ্যাপ্টার ইনশাআল্লাহ। স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হয়তোবা বাবা তোমার বাসায় হচ্ছে বা তোমাদের এরিয়াতে হচ্ছে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে বলতেছি, ফেনী, মাদারীপুর। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, তো আজকের পড়াটা আমরা শুরু করি। হ্যাঁ, একজন কমেন্ট করছো ফ্রম সুইজারল্যান্ড, বাহ, আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাইছি তাইলে আমার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকের হচ্ছে গতি চ্যাপ্টার, পুরোটা সমস্যা একজন বললো, নাম হচ্ছে পৃথুলা। আচ্ছা, সমস্যার সমাধান করে দেই, চলো শুরু করা যাক।
তো গতির চ্যাপ্টারটা অনেক ধরনের সৃজনশীল এই চ্যাপ্টারটা থেকে আসে। তো সৃজনশীলটা ধরার জন্য চ্যাপ্টারের বেসিকটা আসলে জানাটা বেশি দরকার, তাই না? তো বেসিক যেভাবে জানাবো, আমার হাতে একটা লেকচার শিট আছে, আমি খুব সুন্দর মতো তোমাদের টপিকগুলো সাজায় রাখছি যাতে এলোমেলো না হয়, আর এখনকার প্রিপারেশনটা যাতে একটু গোছানো হয়, ঠিক আছে? আসো এবার আমরা গতির চ্যাপ্টারটা শুরু করি। আমরা যদি গতির চ্যাপ্টারটা প্রথমে স্টার্ট করি, হ্যাঁ, বইয়ের যে টপিকটা পাবা সর্বপ্রথম এক হচ্ছে গতি, আরেক হচ্ছে স্থিতি, মানে একটা আরেকটার বিপরীত বস্তু, হ্যাঁ, একটা আরেকটার বিপরীত রাশি বা একটা আরেকটার বিপরীত। গতি আর স্থিতি। গতি কি? মূলত গতিটা হচ্ছে একটা ঘটনা। স্থিতি কি? স্থিতি হচ্ছে একটা ঘটনা বা সিচুয়েশন, ঠিক আছে? আমরা তো বলতে পারি গতি কি একটা সিচুয়েশন, স্থিতি কি একটা সিচুয়েশন। এখন কোন সিচুয়েশন? তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাই সিচুয়েশন তো বললেন, কোন সিচুয়েশন একটু বুঝায় দেন। হ্যাঁ, সিচুয়েশনটা এখন বুঝাই। তাহলে গতি এবং স্থিতি বুঝতে হলে একটা টার্ম দিয়ে বোঝা যায়, সেটার নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। হ্যাঁ, রেফারেন্স ফ্রেম মানে কি? প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রথমত আমাদের প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু অথবা রেফারেন্স ফ্রেম এই জিনিসটা কি? রেফারেন্স ফ্রেম এই জিনিসটা কি? আচ্ছা, রেফারেন্স মানে কি? একটার সাথে তুলনা করা। ওই যে বলে না, কার রেফারেন্সে আসছো, আমরা বলি না যে কার রেফারেন্সে চাকরিটা পাইছো, এটা তো কমন একটা কথা। রেফারেন্স মানে কি? আরেকজনের সাপেক্ষে। সাপেক্ষ কথাটা কিন্তু আসতেছে, তুলনা করতেছে, তাই না? রেফারেন্স মানে কি? প্রসঙ্গ, একটা প্রসঙ্গ। কোন প্রসঙ্গে? তাহলে একটা প্রসঙ্গ। আচ্ছা, প্রসঙ্গ। আর ফ্রেমের বাংলা কি? যারা ফ্রেমের বাংলা জানো তারা একটু কমেন্ট করে দাও। ফ্রেম হচ্ছে কাঠামো। ফ্রেম হচ্ছে কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামো এর সাপেক্ষে আমরা সবসময় গতি এবং স্থিতি এই দুইটা জিনিসের তুলনা করি, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতি এবং স্থিতির দুইটা জিনিস আমরা তুলনা করি। এখন বলতে পারো প্রসঙ্গ কাঠামোর জিনিসটা কি ভাই? এটা কোথায় কিনতে পাওয়া যায়? এটা কি? এই খেলনা না অন্য কিছু? এটা যে কোনো একটা জিনিস হইতে পারে। যে কোনো একটা জিনিস হইতে পারে। ধরো আমি একটা রাস্তা আঁকছি, ধরো আমি একটা রাস্তা আঁকছি, রাস্তার মধ্যে একটা গাছ আছে, ঠিক আছে? একটা বট গাছ আছে। এখন প্রসঙ্গ কাঠামোকে আমরা যে 9-10-এ যেভাবে পড়ি সেভাবে প্রসঙ্গ কাঠামোটাকে আমরা স্থির ধরি। কিন্তু তোমরা যখন ইন্টারে উঠবা না, ইন্টারে যে নিউটনিয়ান মেকানিক্সটা পড়বা কিংবা নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়বা, তখন রেফারেন্স ফ্রেম দুই ধরনের পাবা। একটা হচ্ছে নর্মালি যেটা স্থির থাকে অলওয়েজ, আর একটা একটু গতিশীল অবস্থায় থাকে, সেটা পাবা। তো সেটা নিয়ে আলোচনা তো আমরা করবো না, তাই না? তো রেফারেন্স ফ্রেমটা আমরা ধরলাম একটা স্থির কিছু, একটা স্থির কিছু। তো এখানে দুইটা জিনিস রাখলাম। এখানে একটা গাড়ি রাখলাম, ধরো এটা এ গাড়ি, এই গাড়িটা এইদিকে গতিশীল বা এইদিকে যাবে, ঠিক আছে? এই জায়গায় আরেকটা গাড়ি রাখলাম, যে গাড়িটা নড়তেছে না, চড়তেছে না, কিছুই করতেছে না। তার মানে যখন আমরা গতি কিংবা স্থিতির কথা বলবো, তখন এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে দেখব যে এই বস্তুটা কি নড়াচড়া করতেছে বা অবস্থার পরিবর্তন করতেছে, টাইমের অপেক্ষায় কি অবস্থার পরিবর্তন করতেছে। হয়তো বা লেখা তোমাদের অনেক ছোট লাগতে পারে, জাস্ট একটু বুঝো, তারপর আমি বড় করে লিখতেছি, ঠিক আছে? তো রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তোমরা দুইটা জিনিস দেখবা। যদি কেউ অবস্থার পরিবর্তন করে, অবশ্যই অবস্থার পরিবর্তনটা সময় সাপেক্ষে হবে। সময় না পার হইলে তো অবস্থার পরিবর্তন হবে না, তাই না? চোখের পলকে তো কিছু হয়ে যাবে না, চোখের পলক ফেলতেও তো টাইম লাগে, তাই না? তো যদি রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কোনো বস্তু স্থিরই থাকে, অবস্থার যদি কোনো পরিবর্তনই না করে, তাহলে তোমরা সেই বস্তুটাকে কি বলবা? সেই বস্তুকে বলবা স্থির বস্তু, বা সেই অবস্থাটাকে বলবা স্থিতিশীল অবস্থা, ঠিক আছে? তার মানে যদি অবস্থার পরিবর্তন না ঘটে, যদি অবস্থার পরিবর্তন না ঘটে, তাকে আমরা স্থিতি বলতে পারি, তাকে আমরা স্থিতি বলতে পারি। কিন্তু অ্যান্সারটা যখন লিখবা তখন কি লিখবা? রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তবে তাকে আমরা কি বলবো? স্থিতিশীল অবস্থা বলবো। আর যেই বস্তুটা এই স্থিতিশীল অবস্থাটা ফলো করে তাকে আমরা স্থির বস্তু বলবো। সোজা হিসাব শেষ। এবার গতিশীল, গতিটা কি বা গতিশীল অবস্থাটা কি? এই যে রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, এটা কিন্তু স্থির ধরছি আমরা। এই স্থির বস্তুর সাপেক্ষে, এই স্থির বস্তুর সাথে তুলনা করে এই বস্তুটা এখানে আছে। ধরো 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে এই বস্তুটার এখানে নাই, এই বস্তু তার অবস্থার পরিবর্তন করছে। অবস্থার পরিবর্তন করে কোথায় গেছে? অবস্থার পরিবর্তন করে দেখো, ধরলাম 5 মিটার দূরে গেছে। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি সময়ের সাথে সাথে কোনো বস্তু অবস্থার পরিবর্তন করে, তাকে আমরা গতি বলবো বা গতিশীল অবস্থা বলবো। আর এই যে সিচুয়েশনটা যে বস্তুর জন্য হইতেছে, তাকে আমরা গতিশীল বস্তু বলবো। সোজা হিসাব। তাহলে গতি গেল আর স্থিতি গেল। তার মানে গতিশীল কি
বা স্থিতিশীল অবস্থাটা কি এটা আমরা জানতে পারছি। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমাদের যে ক এবং খ এটার জন্য কিন্তু তোমাদের প্রচুর পড়তে হবে, তাই না? ক এবং খ এর জন্য কিন্তু প্রচুর পড়তে হবে। আর এটা কিন্তু বলা যায় না যে 2 অধ্যায় থেকে যদি পুরো একটা পূর্ণাঙ্গ সৃজনশীল আসে সেখানে যদি 2 অধ্যায়ের ক খ না থাকে, দেখা যাইতেছে তুমি গ খ পারো, ক খ পারো না, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। এর জন্য প্রত্যেকটা বেসিক অংশ তোমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমাদের প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা শেষ। এখন কেউ যদি না বুঝো একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে এইবার আসো, ক এবং খ এর জন্য একটা প্রশ্ন আসে, বা খ এর জন্য আমাদের অনুধাবনমূলক একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা আমরা একটু লিখি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে পরম স্থিতি, আচ্ছা, কোন গতি পরম নয় কোন স্থিতি, পরম নয় কোন স্থিতি। আচ্ছা, এটা না অনুধাবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে কোনো গতি পরম না কিংবা পরম নয় কোনো স্থিতি। পরম মানে কি? একদম পারফেক্টলি, যেটা কখনোই স্থির না, এবং একটা পারফেক্টলি একটা জিনিস কখনোই তার মানটা সেম না, গতিশীল কোনো বস্তুর মানটা সেম না, সবসময় তুলনা করে কোনোটার গতি বেশি কোনোটার গতি কম। এটার মানে কি দেখো। এখন পরম মানে হচ্ছে, পরম স্থিতি মানে আগে বোঝায়, ধরো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা প্রসঙ্গ কাঠামো যেটা আমরা স্থির ধরছি, যেটা সাপেক্ষে একটা বস্তু অবস্থার পরিবর্তন করতেছে না, কখনোই করতেছে না, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা পরম স্থিতি বলতে পারি। আর পরম গতি কোনটাকে বলতে পারি? ধরা যাক একটা বস্তু পরম ভাবে, মানে একটা স্থিতিশীল বস্তু, এখন হচ্ছে তোমার যেই প্রসঙ্গ কাঠামোটা ছিল সেটা তো স্থির, তাই না? সেটার সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে তাকে আমরা পরম গতি বলতেছি। তার মানে অবস্থার পরিবর্তন হলে পরম গতি, অবস্থার পরিবর্তন না হলে পরম স্থিতি। বাট এখানে কি বলছে? যে কোনোটাই পরম না, কোনোটাই পরম না। কারণ এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমাদের যে মহাবিশ্ব এটাই তো গতিশীল। তা আমরা পৃথিবীতে যদি কোনো বস্তুকে স্থির ধরি, সেই বস্তুটা তো কখনো স্থির না, সেই বস্তুটা তো গতিশীল। আমরা যে গাছটাকে স্থির ধরলাম, সেই গাছটা তো পৃথিবীরই একটা অংশ, আর পৃথিবী তো নিজের কক্ষপথে আবর্তিত হইতেছে একটা বেগ নিয়ে বা একটা গতি নিয়ে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে কোনো গতি পরম না কিংবা কোনো স্থিতি পরম না, সেটা কারোর সাথে তুলনা করে বা আপেক্ষিকভাবে একটাকে আমরা গতিশীল বলতে পারি, একটাকে আমরা স্থিতিশীল বলতে পারি। তো এই প্রশ্নটা তোমরা একটু দাগায় রাখো, ঠিক আছে? এই প্রশ্নটা একটু দাগায় রাখো, অনুধাবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা যদি এরকম হয় যে গতি এবং স্থিতির পার্থক্য লেখো, ধরো অনুধাবনে আমরা প্রশ্নটা লিখতে পারি। গতি আমার সাথে সাথে একটু তুলে ফেলো। অনুধাবনমূলক প্রশ্নে একটা প্রশ্ন করলো যে গতি ও স্থিতি এটার পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে? গতি এবং স্থিতি। আচ্ছা, প্রথম পার্থক্যটা কি দিতে পারো? প্রথম পার্থক্যটা কিন্তু ডেফিনেশন থেকে দিতে পারো, যে গতিশীল বস্তু কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন করে তাহলে তাকে গতি বলে বা গতিশীল অবস্থা বলে। স্থিতি কি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি তার অবস্থার পরিবর্তন না করে তাহলে আমরা তাকে স্থির বলতে পারি। এটা সংজ্ঞা। সংজ্ঞাবাদে যদি তুমি উদাহরণ দিতে চাও পরিমাপ করার হিসাব থেকে, ধরো আমরা বিষয়বস্তুটা রাখলাম পরিমাপ। আচ্ছা, তোমরা বলো তো গতিকে পরিমাপ করা যায় কি যায় না? গতি তো পরিমাপ করা যায়। আমাদের ধরো আমি বাইক চালাইতেছি, বাইকে স্পিডোমিটার থাকে না? তো আমাদের গতিটা বাড়ে কিংবা কমে, তাই না? তো গতি কিন্তু পরিমাপ করা যায়। এখন তোমাকে যদি বলা হয় তুমি স্থিতি পরিমাপ করে দেখাও, ধরো টেবিলের উপরে 2টা বই আছে, দুইটাই স্থির অবস্থায় আছে, কারণ তোমাকে যদি বলা হয় একটু মেপে দেখাও তো কোনটা কত বেশি স্থির আছে, এটা তো মাপতে পারবা না। তার মানে স্থিতি কিন্তু পরিমাপ করা যায় না, ঠিক আছে? এটাও কিন্তু পার্থক্যের মধ্যে হয়ে যায়। তো পার্থক্যের বিষয়টা কি ছিল? পরিমাপ। তার মানে গতিকে পরিমাপ করা যায়, স্থিতিকে পরিমাপ করা যায় না। এবার আসো আমরা যদি তৃতীয়টা দেই, মহাবিশ্বের সাথে তুলনা করি। হ্যাঁ, মহাবিশ্বের সাথে যদি একটু তুলনা করি, সাথে তো মহাবিশ্বের সাথে তুলনা করে সকল বস্তুই কিন্তু গতিশীল, কারণ আমাদের মহাবিশ্বটাই গতিশীল, তাই না? তার মানে সকল বস্তুই গতিশীল, সকল বস্তুই গতিশীল, ঠিক আছে? স্থির
মহাবিশ্বের সাথে তুলনা করলে কোনো বস্তুই কিন্তু স্থির না, কারণ আলটিমেটলি আমরা সবাই কিন্তু মহাবিশ্বেরই একটা অংশ। তার মানে বলতে পারি যে কোনো বস্তুই স্থিতিশীল নয়। তাহলে এইটা তোমরা তুলে দিতে পারো। তো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়টা। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা তো সংজ্ঞা ছিল, তাহলে সংজ্ঞাটা দিতেই পারবা। তো এই অংশটা একটু তুলে নাও, আমরা পরের টপিকে যাব। আচ্ছা, এবার আমরা একটু পরের টপিকে যাই। আসলে ক খ সবকিছুর জন্যই পড়াগুলা করাই দিচ্ছি, তো এর জন্য হয়তোবা একটু বোরিং লাগতে পারে, বাট এখন তোমাদের বোরিং লাগবে না, কারণ এখন আমি রাশি নিয়ে কথা বলবো। ঠিক আছে, যে রাশি জিনিসটা কি, রাশি কাকে বলে। তো রাশি, এখন একটা টপিক হচ্ছে রাশি। তো ফিজিক্সের ভাষায় রাশিটা কত ধরনের যদি বলে, বা রাশি কাকে বলে, প্রশ্নটা যদি আসে যে রাশির সংজ্ঞাটা দাও, তার মানে যাদেরকে পরিমাপ করা যায়, বা যে বস্তুগুলা পরিমাপযোগ্য, যাদের পরিমাপ করা যায় তাদের আমরা রাশি বলি, তাই না? আচ্ছা, কাদের পরিমাপ করা যায়, কাদের পরিমাপ করা যায় না? রাশি মানে কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি তো পরিমাপ করা যায়। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, একটা সংখ্যা তো আছে, সেটা প্রকাশ করার জন্য তো একটা মান পাই আমরা। তো রাশি মানে কি? যাদের পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলি। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কাদের পরিমাপ করা যায়, আমরা জানি কাদের পরিমাপ করা যায়, কারা রাশি। এখানে যদি কয়েকটা রাশি লিখি, ধরো ভর পরিমাপ করা যায়, ধরো ওজন পরিমাপ করা যায়, দূরত্ব পরিমাপ করা যায়, তাই না? সময় পরিমাপ করা যায়, মাপা যায়, বা সময় আমরা জানি সময়ের মান আছে। তো এখন কাদের পরিমাপ করা যায় না, যদি তোমাদের কাছে প্রশ্ন রাখা হয় কাদের পরিমাপ করা যায় না, একটু আগেই কিন্তু আমি লিখে দিচ্ছি যে স্থিতি কিন্তু পরিমাপ করা যায় না। সুতরাং কি স্থিতি কোনো রাশি হবে? তো একটু চিন্তা করে দেখো তো, এটা তো পরিমাপ করা যাচ্ছে না, কে কতটুকু স্থির এটা তো জানা যাইতেছে না, তাই না? তার মানে আমরা বলতে পারি যে স্থিতিকে তো পরিমাপ করা যায় না, স্থিতিকে পরিমাপ করা যায় না। তাহলে প্রশ্নটা কি আসলো যে রাশি কাদেরকে বলা হয়? তো রাশি কাদেরকে বলা হয়? যাদের পরিমাপ করা যায় তাদেরকেই আমরা রাশি বলতেছি। ঠিক আছে, তো কারা কারা রাশি? অনেক রাশি আছে তোমাদের বইয়ে, ভর, ওজন, দূরত্ব, সময়, কাজ, তাই না? সবকিছুই রাশি। আর পরিমাপ করা যাইতেছে না কাকে? স্থিতিকে পরিমাপ করা যাইতেছে না। তো শেষ রাশি বলতে কাকে বোঝায়? মানে আমরা সংজ্ঞাতে ছিলাম, রাশি বলতে কাকে, কয়েকটা এক্সাম্পল জানলাম। এখন আসো রাশি কত ধরনের। তো তোমরা বলতে পারো ভাই অনেক ধরনের আছে, মৌলিক রাশি আছে, লব্ধ রাশি আছে, স্কেলার রাশি আছে, ভেক্টর রাশি আছে। কিসের কথা বলতেছেন আপনি, তাই না? তো তোমাদেরকে যদি বলা হয় যে রাশি দিকের উপর নির্ধারণ করে বা ডিরেকশনের উপরে নির্ধারণ করে কয় ধরনের, দিকের উপর ভিত্তি করে রাশি কয় ধরনের, দিকের উপর ভিত্তি করব কিন্তু, হ্যাঁ। তো তোমরা কিন্তু সহজেই অ্যান্সারটা দিতে পারো, ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, প্রায় 3 বছর ধরে পড়তেছি যে দিকের উপর নির্ধারণ করে রাশি দুই ধরনের, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। এটা সবাই এখন তোমরা বলতে পারো ভাই হুদাই কেন পড়াইতেছেন, এটা তো আমরা জানি। কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির 5টা পার্থক্য লেখো, তোমরা 2টা পার্থক্য লিখতে পারবা। কি জানো? এক হচ্ছে তোমরা লিখতে পারবা ডেফিনেশনটা, আরেক হচ্ছে তোমরা লিখতে পারবা কয়েকটা উদাহরণ। যদি একটু বড় বলতো, অনুধাবনমূলক কোয়েশ্চেনে যদি 2টা দিয়ে আসো তাহলে কি পুরো 2 এ 2 পাবা না, কিন্তু একটু বেশি তো লিখতে হবে, তাই না? তো এই সম্পর্কে আমরা একটু জ্ঞান লাভ করি, তাহলে তোমাদের কাছে অনেক কিছু ইজি হয়ে যাবে। আচ্ছা আসো, এই অংশটা হয়তোবা তোমাদের হয়ে গেছে। এখন দিকের উপরে নির্ধারণ করে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলতেছি আমরা হচ্ছে দিক রাশি, তাই না? দিক রাশি। আরেকটাকে বলতেছি আমরা অদিক রাশি। এখন তোমরা বলতে পারো ভাই কেবল না স্কেলার ভেক্টর বললেন, এখন দিক অদিক বলতেছেন কেন? হ্যাঁ, দিক রাশিকেই বলা হয় ভেক্টর রাশি, যে রাশির দিক আছে, যে রাশি সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য একটা দিকের বা ডিরেকশনের প্রয়োজন। হ্যাঁ, ম্যাগনিটিউড তো থাকবেই, মান তো থাকবেই, কারণ রাশি হলে তার তো পরিমাপ করা যাবে, পরিমাপ করলে তো মান থাকবে, সাথে তাকে পরিমাপ করার জন্য দিকও লাগবে। ঠিক আছে, তার মানে ভেক্টর রাশিকে আমরা দিক রাশি বলবো। ঠিক আছে, আর অদিক রাশি মানে কোনটা? স্কেলার রাশি। স্কেলার, যেটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র ম্যাগনিটিউড লাগে, কোনো ডিরেকশন লাগে না, তাকে আমরা বলতে পারি হচ্ছে যে ওটা অদিক রাশি।
সিম্পল জিনিস, ওটা অদিক রাশি। এখন আমরা পার্থক্যে যাইতে পারি যে দিক রাশি এবং অদিক রাশির কয়েকটা পার্থক্য, ঠিক আছে? তারপর আমরা সূত্রের প্রতিপাদনে যাব, তারপর কিছু অঙ্ক করবো। হ্যাঁ, এখন আসো, দিক রাশি এবং অদিক রাশির যদি তোমাদেরকে পার্থক্য নির্ণয় করতে বলা হয়, তাহলে পার্থক্যটা কিভাবে দিবা? ধরো এটাকে আমি রাখলাম স্কেলার রাশি, আর আমরা ভেক্টর রাশির পার্থক্যটা নিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমেই তো আমরা সংজ্ঞা দিতে পারলাম, তাই না, যে এই রাশি প্রকাশের জন্য অবশ্যই আমাদের দিক প্রয়োজন, আমাদের এই রাশি প্রকাশের জন্য মান তো থাকবে, মান ছাড়া তো রাশি হবে না। এবং এটা হচ্ছে হবে না, আর এই রাশি প্রকাশের জন্য দিক লাগবেই, মাস্ট, আর মান তো থাকবেই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের এক সংজ্ঞা, এটা দিলাম হচ্ছে আমরা 1 নাম্বার তাদের সংজ্ঞা থেকে। হ্যাঁ, এখন আসো উদাহরণে যাই। ধরা যাক, উদাহরণ তো আমরা জানি, মানে আমরা ছোটবেলায় পড়া পড়তেছি। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ভাই স্কেলার রাশি, ওকে, আমরা দিলাম হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে? আমরা দিতে পারি কাজ, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা দিতে পারি ভর, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। যে দিকও যদি পরিবর্তন হয়, এই জিনিসগুলো পরিবর্তন হবে না যদি আমি ডিরেকশন চেঞ্জ করে দিই। ভর, হ্যাঁ, আমি যেই দিকেই থাকি না কেন আমার ভরটা কিন্তু কনস্ট্যান্টই থাকতেছে, আমার ভর যত ততই থাকতেছে। হ্যাঁ, এবার আমরা বলতে পারি যে এখানে তাহলে উদাহরণটা আমরা কি দিতে পারি? এখানে ধরো চিন্তা করো আমি দিলাম হচ্ছে ওজন। হ্যাঁ, ওজন কিন্তু পরিবর্তন হবে, আমার পৃথিবীতে যতটুকু ওজন থাকবে সেই ওজনটা কিন্তু চাঁদে যেয়ে থাকবে না, কারণ পৃথিবী তার পৃষ্ঠের দিকে, ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। আমাদেরকে যত বলে টান দেয়, আকর্ষণ করে, চাঁদ কিন্তু তত বলে আকর্ষণ করে না, প্রায় 1/6 অংশে চাঁদ আমাকে তার পৃষ্ঠের দিকে আকর্ষণ করে। তার মানে মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ওজনের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন পরিবর্তন হইতেছে দেখে। তো এটা তো আমাদের ছোটবেলার পড়া ছিল, এই দুইটা উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিতে পারি। তো এখন একটু কমেন্টটা নেই। ওকে, গ্রাফ করাবো, সমস্যা নাই, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে। পারভেজ, নাইমুর রহমান পারভেজ, থ্যাংক ইউ। ওকে, কিভাবে বুঝবো ভর স্কেলার রাশি? ভর স্কেলার রাশি কারণ যদি তোমার ডিরেকশনটা পরিবর্তন হয়, চিন্তা করো তুমি যে কোনো ডিরেকশনে আসো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো ডিরেকশনে আসো, ইভেন তুমি চাঁদেও যদি চলে যাও, তোমার ভরটা কিন্তু পরিবর্তন হবে না, তাই না? তার মানে যদি ডিরেকশনের সাথে তোমার যদি কোনো মানের পরিবর্তন না হয়, ওই রাশিটার মানের যদি পরিবর্তন না হয়, তবে সেটা স্কেলার রাশি, সোজা হিসাব। বাট তুমি একটু চিন্তা করে দেখো তো, ওজন, পৃথিবীতে তোমার ওজন যত, তোমার চাঁদে কিন্তু তত ওজন থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ, ওজনও চেঞ্জ হয়ে গেল। এই যে সিম্পল হিসাব। আচ্ছা, ওকে, এবার আসো আরেকটু যাই। হ্যাঁ, আরেকটু কয়েকটা পার্থক্য আমরা একটু জেনে নেই, কারণ এই সকল পার্থক্য দিয়ে তো উদাহরণ দিয়ে আসলে তো পার্থক্য হবে না, তাহলে পার্থক্যের জন্য তো একটু থিওরি পড়তে হবে আমাদের, তাই না? তো আমরা একটু থিওরি পড়ি। আচ্ছা, এখন যে থিওরিটা পড়াবো সেটা হচ্ছে, ধরো আমি হচ্ছে স্কেলার রাশি নিয়ে কথা বলতেছি। স্কেলার, অনেকে কমেন্ট করতেছো যে ভাই এগুলা তো দরকার নাই, এগুলা তো লাগবে না, এগুলা না করে ম্যাথ করান। ভাই তোমার হয়তো বা লাগবে না, কিন্তু অন্যদের তো ঠিকই লাগবে, তাই না? এখন আসো স্কেলার রাশি। স্কেলার রাশির যদি আমি একটু নিয়ম পড়াই, এদের যোগ বিয়োগ গুণ ভাগ, এদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা জ্যামিতিক নিয়ম, এইগুলা বীজগাণিতিক নিয়মে হয়, বীজ গাণিতিক নিয়মে হয়। বীজগাণিতিক নিয়ম মানে, ধরা যাক 50 কেজি ভরের কোনো বস্তুর সাথে আমি আরো 50 কেজি ভরে, হ্যাঁ, দুইটা বস্তুকে আমি যোগ করতেছি, তাহলে কত আসবে? 100 আসবে। এটা কোন নিয়ম? এটা তো নর্মাল বীজগাণিতিক নিয়ম, সবাই এই নিয়মটা পারে। কিন্তু ভেক্টর রাশিতে যদি তুমি যোগ বিয়োগ করতে চাও, দুইটা ভেক্টর রাশিকে যদি যোগ বিয়োগ করতে চাও, সেটা কিন্তু নর্মাল নিয়মে হয় না। সেটা কোন নিয়মে হয়? সেটা কিন্তু জ্যামিতিক নিয়মে হয়, ঠিক আছে? সেটা কিন্তু জ্যামিতিক নিয়মে হয়। তো আপাতত তোমাদের একজন প্রশ্ন করছিলা যে কিভাবে দিক পরিবর্তন হয়ে গেলে মান পরিবর্তন হয়, আমি সেটা দেখাই। তো জ্যামিতিক নিয়মে যেহেতু হয়, তাহলে এটার একটা সূত্র আছে, তো সেই সূত্রটা আমাদেরকে একটু পড়তে হবে। তো সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে এমন, দেখো, আমি যদি এ ভেক্টর রাশি একটা প্লাস বি আরেকটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটাকে যদি আমি যোগ করতে চাই, সূত্রটা দেখো তোমরা, সূত্রটা কি আসবে? এ ভেক্টর রাশির মান
প্লাস বি ভেক্টর রাশির মান প্লাস 2ab cos থিটা, এই নিয়মে তাদের যোগ বিয়োগ হয়। ঠিক আছে, তাদের এই নিয়মে তাদের যোগ বিয়োগ হয়। তার মানে ভেক্টর রাশির যোগ বিয়োগ আর স্কেলার রাশির যোগ বিয়োগ কিন্তু সেম না। ঠিক আছে, এভাবে তাদের মানটা পরিবর্তন হয়ে যাবে। এটা অঙ্ক করানোর টাইমে আমি অবশ্যই দেখাই দিব। এছাড়া আর একটা পড়াই, হ্যাঁ নর্মালি আর একটা পার্থক্য পড়াই, যে পার্থক্যটা অ্যাটলিস্ট 5টা পার্থক্য যাতে তোমরা লিখতে পারো। এখন আরেকটা পার্থক্য কি পড়াবো, ধরা যাক আরেকটা পার্থক্য হচ্ছে দুইটা স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলার রাশি হয়, বাট ভেক্টর রাশির টাইমে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে দুইটা ভেক্টর রাশির গুণফল সেটা একটা স্কেলার রাশিও হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। ঠিক আছে, হতে পারে। কেমনে? আমরা দুইটা স্কেলার ভেক্টর রাশিকে গুণ করছিলাম না, মনে আছে কাজ ক্ষমতা শক্তিতে? যে ভেক্টর রাশি আমরা যদি কাজ বের করতে চাই, দেখো তো এফ ভেক্টর রাশি বল এবং সরণ অথবা সরণের উপাংশের গুণফল। তো সরণের তো একটা দিক থাকে, আমরা ছোটবেলায় পড়ছি, বলের তো একটা দিক থাকে, তাই না? তো দুইটা ভেক্টর রাশি গুণ করছি, কাজ কিন্তু একটা স্কেলার রাশি, তাই না? তাইলে দুইটা ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে, আবার ভেক্টরও হতে পারে। তো এই যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো একটু মনে রাখো, পার্থক্যগুলো মনে রাখো। আর একটা জিনিস মনে রাখবা, স্কেলার রাশির মান পরিবর্তন না করা পর্যন্ত স্কেলার রাশি কখনো পরিবর্তন হবে না, কিন্তু ভেক্টর রাশির মানটাকে তুমি সেম রাখো আর দিকটা পরিবর্তন করে দাও, টোটাল ভেক্টর রাশিটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা অঙ্ক করানোর টাইমে আমি অবশ্যই দেখাবো। তাহলে এই ছিল ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য। আচ্ছা, এবার আসো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। গতি আসলে কত ধরনের হতে পারে সেই গতিগুলো একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো বিভিন্ন প্রকার গতি থেকে প্রশ্ন যদি আসে, ধরো সর্বপ্রথম যে উদাহরণটা দিতে পারি যে গতি কত প্রকার, হ্যাঁ টাইপস অফ মোশন, তাহলে প্রথমটাকে আমরা বলতে পারি রৈখিক গতি। আচ্ছা, বা সরল রৈখিক গতি। রৈখিক গতিটা কোনটা? সোজা বাংলায় যদি তোমাদের বুঝাই দিই, তোমরা যদি একটা স্ট্রেট লাইন ফলো করে সময় সাপেক্ষে তোমার অবস্থার পরিবর্তনটা ঘটে, সেটাকে তোমরা বলতে পারো সরল রৈখিক গতি বা রৈখিক গতি। একদম সরল পথে অবস্থার পরিবর্তনের হারকে আমরা বলবো হচ্ছে রৈখিক গতি। সোজা হিসাব, এটা শেষ, এটা তো বুঝতেই পারছো থিওরি। আচ্ছা, এরপরে আসো ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি মানে কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্র পথে একটা বস্তু ঘুরতে থাকে এবং তার অভ্যন্তরে যত কণাগুলো আছে তারাও যদি সমদূরত্ব বজায় রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। এখন এটা যদি বুঝতে হয়, অনেকে বলতে পারো ভাই ভিতরে অভ্যন্তরে যত অনুপরমাণু বা কণা আছে এটা সমদূরত্ব বজায় রাখতেছে কেমনে, এটা তো বুঝতে পারতেছি না, কিংবা চলন গতির টাইমেও এই থিওরিটা আসে, তাই না? তো তোমরা একটু ফ্যানের দিকে তাকাও। ধরা যাক ফ্যানের যেই তিনটা পাখা আছে না, এই তিনটা হচ্ছে তাদের অভ্যন্তরের যে কণাগুলো আছে বা যে পার্টিকেল গুলো আছে সেগুলা। তো ফ্যানের পাখাগুলা কিন্তু তাদের একে অপরের থেকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে এবং একটা বিন্দুকে কেন্দ্র করেই ঘুরতেছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতিটাকে যদি আমি, ঘূর্ণন গতি তো বৃত্তাকার পথে, এটাকে যদি আমি সোজা করে দেই তাহলে তুমি বাবা চলন গতি। চলন গতি তো সেম, যে একটা সরল পথে যদি কোনো পদার্থের মাধ্যমের কণাগুলো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা অবস্থার পরিবর্তন করে সময় সাপেক্ষে, তাহলে এটাকে বলবো আমরা চলন গতি। কিরকম? চিন্তা করো, এখানে একটা তোমার হচ্ছে বই আছে, হ্যাঁ ধর এখানে একটা যে কোনো একটা পদার্থ আছে, এই পদার্থের এখানে এ একটা পরমাণু বা একটা কণা, তার বি একটা কণা, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ধরা যাক এই বস্তুকে আমি গতিশীল করতে চাইতেছি, তো গতিশীল করতে বাহ্যিক একটা বল প্রয়োগ করছি। এখান থেকে বস্তুটা সময়ের সাপেক্ষে, এই যে টি সময়ের সাপেক্ষে এস দূরত্ব অতিক্রম করলো। করার সময়ও এই যে তাদের অভ্যন্তরে যে পদার্থগুলো ছিল, অভ্যন্তরে যে কণাগুলো ছিল, তাদের দূরত্ব কিন্তু এখনো সমান। ঠিক আছে, এই ধরনের গতিকে বলবো আমরা হচ্ছে চলন গতি। বাস, চলন গতির উদাহরণটা বোঝা শেষ। এবার আসো আর কি ধরনের গতি আছে? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা মানে কি? পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ পর্যায়বৃত্ত, এখানে একটু বুঝতে হবে। পর্যায়বৃত্ত
বৃত্ত। এখন পর্যায় মানেই কিন্তু সেই জায়গায় একটা সময় আছে। আর বৃত্ত মানে কি? বৃত্ত মানে কিন্তু বৃত্তাকার পথ। হ্যাঁ, বৃত্তাকার একটা পথ, একটা পথ। এখন পর্যায়বৃত্ত গতি মানে যে জায়গায় একটা সময় থাকবে, একটা ফিক্সড টাইম থাকবে, সেই ফিক্সড টাইমকে কেন্দ্র করে বস্তুটা একটা বিন্দুকে কেন্দ্র করবে এবং ফিক্সড টাইম তো থাকবে, সেই ফিক্সড টাইম বরাবর সেই বস্তুটা আবার ওই আগের জায়গায় ফিরে আসবে। যেমন চিন্তা করো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, পুরো একবার তার আবর্তন কালটা শেষ করতে 1 বছর সময় লাগে, তাই না? তাহলে এটাকে কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো, যে প্রতি 1 বছর পর পর একটা জায়গায় পৃথিবী মানে ঘুরে আবার আসতেছে, এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, যে জায়গায় একটা পর্যায় বা একটা সময় থাকবে শেষ। এরপরে কি আরেকটা পর্যায়বৃত্ত গতি আছে যেটাকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতিটা না এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কিরকম এক ধরনের পর্যায়বৃত্ত গতি? স্পন্দন গতি এরও একটা পর্যায়কাল থাকে, বাট এই পর্যায়কালটা না তার অর্ধেকটা সময় যেই দিকে ঘুরবে, বাকি অর্ধেকটা সময় একই পথে তার বিপরীত দিকে ঘুরবে, এইটাকে বলা হয় স্পন্দন গতি। ব্যাপারটা কিরকম? আমরা পেন্ডুলাম দেখছি না নর্মালি? ধরো তার একটা পর্যায়কাল থাকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, একই পথে এইদিকে যাইতেছে, আবার বাকি দিকে এইদিকে যাইতেছে। তো এটা হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। তো বিভিন্ন প্রকার গতি, এটা তো যে বেসিক টার্ম ছিল, নর্মালি আমরা এই জিনিসগুলো জানি, তারপর আমি আবার জানাইলাম। ঠিক আছে, কারণ একটু পরে আমরা সূত্রের প্রতিপাদনে যাব, তো সূত্রের প্রতিপাদনে এই জিনিসগুলো আমাদের লাগবেই। আচ্ছা, এখন আচ্ছা, তো বিভিন্ন প্রকার গতি যদি শেষ হয়ে যায়, এখন আমরা যে টপিকটা ধরতে পারি যে গতির বৃদ্ধি অথবা হ্রাস, বা গতি নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। ঠিক আছে, তো চিন্তা করো গতির সূত্রটা আমরা কি পাইলাম। তার আগে আমাদের একটু বুঝতে হবে যে আমাদের বেগ এবং দ্রুতি, এই দুইটার মানে কি? বেগ এবং দ্রুতি, যে টেকনিক্যালি সংজ্ঞার দিকে যদি আমরা যাই, তাহলে দুইটা কিন্তু একই জিনিস আসতেছে, দুইটার মান কিন্তু একই আসতে পারে। কিন্তু বেগ একটা ভেক্টর রাশি এবং দ্রুতি একটা স্কেলার রাশি। কেন বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি এবং একটা স্কেলার রাশি? এটার কারণ আছে। কারণ বেগ হচ্ছে, যদি আমরা বেগের সংজ্ঞাতে যাই, সেই জায়গায় কিন্তু আমরা স্মরণ পাবো। এখন স্মরণ জিনিসটা যদি একটু বুঝাই, স্মরণ অনেকেই পারো, অনেকে বলতে পারো ভাই এগুলোর দরকার নাই, অঙ্ক করান। আমি তো জানি বাবা অনেকের দরকার নাই, কিন্তু যাদের দরকার আছে তাদেরকে একটু দেখতে দাও। আচ্ছা, স্মরণটা কি? স্মরণটা ধরো একটা বস্তু x1 পজিশনে ছিল, সে x2 পজিশনে আসছে। হ্যাঁ, কিন্তু ডিরেকশনটা বলে দিছে পশ্চিম দিকে, বাট ধরো আমরা ডান দিকে বলতে পারি। হ্যাঁ, ডান দিকে। তাহলে একটা ডিরেকশন দিল, এবং তার স্মরণটা কি দ্বারা প্রকাশ করি? আমরা জানি s দ্বারা প্রকাশ করি। তো স্মরণের মান কত হবে? ধরো স্মরণের মান হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখানে একটা মান পাবো আমরা, ধরো 5 মিটার পাইছি। 5 মিটার কিন্তু কোন দিকে পাইছি? ডান দিকে। এটা হচ্ছে স্মরণ। আরেকটা জিনিস কি? দূরত্ব। দূরত্ব এখন কি জিনিস? দূরত্বটাকে আমরা বলি, এটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ যে কোনো দিকে, যে কোনো ফিক্স দিক নাই। এটা যেমন একটা নির্দিষ্ট দিক ছিল ধরো ডান দিকে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নাই, যে কোনো দিকের অবস্থার পরিবর্তনটাকেই বলা হয় দূরত্ব। ঠিক আছে, তো এই দুইটা জিনিস যদি বুঝো, তাহলে দ্রুতি এবং বেগটা তোমার বুঝতে একটু সুবিধা হবে। এখন দ্রুতি, বেগ কে আমরা ভি, তার উপর একটা ভেক্টর চিহ্ন দিতে পারি, কারণ যেহেতু এটা একটা ভেক্টর রাশি, ভেক্টরের উপরে ক্যাপটা থাকে আমরা সবাই জানি। তো ভেক্টর আমরা কি বলতে পারি? বেগ। বেগের যদি সংজ্ঞাটা দেখো, তাহলে একক সময়ে, হ্যাঁ একক সময়ে অতিক্রান্ত নির্দিষ্ট দিকের অতিক্রান্ত দূরত্বকে, তো নির্দিষ্ট দিকের অতিক্রান্ত দূরত্বই কিন্তু স্মরণ, তাই না? তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে বেগ। কিন্তু আমরা যদি ভেক্টর রাশি, এই স্কেলার রাশি যেটা হচ্ছে দ্রুতি, সেটার দিকে একটু দেখি, সেটার সংজ্ঞা অনুসারে কি? যে কোনো দিকের অবস্থার পরিবর্তনের হার, সময় সাপেক্ষে অবস্থার পরিবর্তনের হারকেই আমরা বলবো দ্রুতি। তাহলে এইটাকে কিন্তু আমরা এস দিয়ে প্রকাশ করি না, আমরা দূরত্বকে কিন্তু ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো বোঝা গেল। যদি বোঝা যায়, তাহলে এককটা কি আসবে? আমরা জানি স্মরণ, স্মরণের একক কি? মিটার, এবং সময়ের একক কি? সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি না মিটার পার সেকেন্ড, এটা একক। এটাকে অনেকে আবার এভাবেও লেখে, মিটার পার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, তাহলে এই জিনিসটাও সেম, খালি এটার কোনো ডিরেকশন নেই, এটার একটা ডিরেকশন আছে এবং মান আছে। বুঝা গেল জিনিসটা? ইজি জিনিস। এবার আসো মাত্রা সমীকরণটা। এখন মাত্রা সমীকরণ যদি বুঝতে হয়, তোমাদের বইয়ে কয়েকটা মৌলিক রাশি আছে, সেই মৌলিক রাশিগুলো একটু ভালো মতো বুঝো। হ্যাঁ, এমসিকিউর জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। মৌলিক রাশি, আরেকটা হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি মানে হচ্ছে যেই রাশিগুলার অন্য আরেকটা রাশির উপরে নির্ভরশীল।
যেমন আমি যদি বলি মৌলিক রাশি হচ্ছে দূরত্ব বা ধরা যাক লেন্থ, হ্যাঁ, বা দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি। দৈর্ঘ্য মানে কি? একটা সরণ ধরতে পারি বা একটা দূরত্ব ধরতে পারি, এটাও তো একটা দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মৌলিক রাশি। এটা কি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল? এটা কিন্তু স্বাধীন নিরপেক্ষ একটা রাশি। কিন্তু লব্ধ রাশি যদি একটু দেখি, আমরা যদি ক্ষেত্রফল দেখি, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ধরি না আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ধরি না? কিংবা আয়তনের ক্ষেত্রে আমরা যদি দেখি, আয়তনটা কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে দেখো, একটা রাশি একত্রে তিনটা রাশির উপরে নির্ভরশীল। তাহলে এদেরকে কি বলবো? এদেরকে বলবো আমরা লব্ধ রাশি। বাট এটা কি কারোর উপরে নির্ভরশীল? দৈর্ঘ্য এলটা কি কারোর উপরে নির্ভরশীল? এটা কিন্তু নির্ভরশীল, এটা স্বাধীন রাশি। তো লব্ধ রাশি আর মৌলিক রাশি কেন পড়লাম আমরা? এই যে মাত্রা সমীকরণের জন্য না, এটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমনে জানা বেশি ইম্পর্টেন্ট? ধরা যাক আমাদের কয়েকটা রাশি আছে তোমাদের বইয়ে, হ্যাঁ। এক হচ্ছে দূরত্ব, দূরত্ব বা সরণ, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। ধরো এস দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ। এটার এককটা কি? মিটার। ওকে, ফাইন। এটার মাত্রাটা কি হবে? এটার মাত্রাটা হবে হচ্ছে লেন্থ। ওকে, আচ্ছা, এবার গেল সময়। চিন্তা করো, সময়ও একটা মৌলিক রাশি। সময় মানে কি? টি, তাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এবং সময়ের এককটা কি? সেকেন্ড। এবং সময়ের মাত্রার কি? বড় হাতের টি। শেষ। আরেকটা কি? ভর। ভরও কিন্তু একটা মৌলিক রাশি। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবং ভরের এককটা কি? ভরের একক কেজি। এবং ভরের মাত্রাটা কি? বড় হাতের এম। বাস, এই তিনটা জিনিস আমরা যদি একটু জানি, তাহলে যে কোনো জিনিসের আমরা মাত্রা সমীকরণ বের করতে পারবো। আর একটা জিনিস নোট করে রাখো, যে মৌলিক রাশির এককগুলা মৌলিক হয় এবং লব্ধ রাশির এককগুলাও লব্ধ হয়। তো যদি বলে কোন রাশির এককগুলা লব্ধ হয়, তোমরা অ্যান্সারটা দিবা লব্ধ রাশির এককও লব্ধ হয়। আচ্ছা, তাহলে এইগুলা দিয়ে আমরা যদি একটু, এই যে এখানে যে বেগটা দেওয়া, বেগের মাত্রা সমীকরণ যদি একটু বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো একটু দেখো তো। আমরা সূত্রটা আগে লিখবো, v is equal to s by t, তাই না? s এর মাত্রা কি বলতো? s এর মাত্রাটা হচ্ছে l, এই যে লিখলাম l। আর t এর মাত্রাটা কি? এই যে t, তাহলে আমরা lt, অথবা আমরা এটাকে লিখতে পারি lt ইনভার্স। শেষ। এটা হচ্ছে বেগের মাত্রা। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আমরা একটু দেখে নিই। ওকে, চলো, এই অংশটা যদি জানা হয়ে যায়, এবার আমরা একটু ত্বরণে যাই, তারপরে সূত্রের প্রতিপাদনে আমরা একটু যাব। হ্যাঁ, ত্বরণ। তাহলে ত্বরণ জিনিসটা কি? আসো, ত্বরণ। আমরা যদি একটু ত্বরণ বুঝতে চাই, ত্বরণ হচ্ছে একটা, প্রথমত একটা ভেক্টর রাশি। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করব। যদি আমরা সংজ্ঞাতে যাই, তাহলে কোনো সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগটা বৃদ্ধি অথবা হ্রাস পায়। আর চিন্তা করো, আমার বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আমার বেগটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে হইল 25 মিটার পার সেকেন্ড, ধরলাম 1 সেকেন্ডে, হ্যাঁ। তাহলে প্রতি একক সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কে আমরা বলবো কি? ত্বরণ বলবো। তাহলে বেগ বৃদ্ধির হার বৃদ্ধিটা পাইছে না হ্রাস পাইছে বুঝবো কেমনে? ধরো এটাকে আমি ভি ধরলাম, এটাকে ইউ ধরলাম, আদি বেগ এবং শেষ বেগ। তার মানে বেগ বৃদ্ধি পাইলো কেমনে বুঝলাম? কারণ ভি মাইনাস ইউ করলে আমরা কতটুকু, আগে ছিল 25, মানে শেষে ছিল 25, এখন হচ্ছে 20, 5 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে বেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে, একক সময় বেগ বৃদ্ধির হার, এটাকে বলবো আমরা ত্বরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা সমীকরণ যদি বের করতে চাই, সেটা কি আসবে বলতো? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ করলে কি পাইছি? একটা ভি পাইছি না? দেখো তো, মিটার পার সেকেন্ড, এটা মানে কি ভি না? তার মানে কি আমরা লিখতে পারি না ভি বাই টি? এখন যদি এটার তোমাদের মাত্রা সমীকরণটা বের করতে বলা হয়, তোমরা এর মাত্রা সমীকরণটা কিভাবে বের করবা? ভি আমরা একটু আগেই বের করছি, এল টি ইনভার্স, নিচে টি এর মাত্রা কি? আরেকটা টি, তাহলে এটা দাঁড়ালে কি হবে? এল টি ইনভার্স 2, এটা হবে তার মাত্রা সমীকরণ। ঠিক আছে, এখন আমরা জানি আমাদের ফিজিক্স বই, এবার একটু অঙ্কের দিকে যাই। হ্যাঁ, আমরা জানি আমাদের ফিজিক্স বই কয়েকটা সূত্র আছে। সূত্রগুলা কি কি? প্রথম সূত্র হচ্ছে v is equal to u plus at। পরের সূত্র কি? v is equal to v square is equal to u square plus 2as। তারপরের সূত্রটা কি? s is equal to ut plus half at square।
ঠিক আছে, এই কয়টা সূত্র আমাদের ছিল। সাথে আমরা যদি একটু বেগের সংজ্ঞাতে যাই, বেগের সংজ্ঞা থেকে একটা সূত্র পাইছি না, s ইজ ইকুয়াল টু ভিটি, সরি v ইজ ইকুয়াল টু এস বাই টি। সো এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, s ইজ ইকুয়াল টু ভিটি, এটা কিন্তু আমরা লিখতে পারি। যদি আমরা লিখতে পারি, একটু রাখো, এটা কোথা থেকে পাইলাম, ধরলাম এটা একটা বেসিক সূত্র, আমরা সংজ্ঞা থেকে এই বেসিক সূত্রটা পাইছি। তাহলে এখন আমরা এই প্রত্যেকটা সূত্র কিভাবে আসছে সেটা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, তো চিন্তা করো, ধরো আমার এখানে প্রথম সেকেন্ডে আমার বেগ ছিল 19 মিটার পার সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে আমার বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি বলা 21, তোমাকে যদি বলা হয় তোমার পুরো রাস্তাটার গড় বেগ কত ছিল, তুমি গড়ে কত বেগে গেছো, তাহলে তুমি কিভাবে বের করবে একটু দেখো তো। আমরা কি বের করতে পারি না যে 19 যোগ 21/2, এটা গড় না, তার মানে এটা তোমার আদি অবস্থা ছিল, এটা শেষ অবস্থা ছিল, তার মানে আদি বেগ এবং শেষ বেগকে যদি আমি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় একটা বেগ পাবো। তাহলে এখান থেকে একটু দেখো তো, এখান থেকে আমি এটা লিখে রাখলাম v প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা হচ্ছে গড় বেগের সূত্র, এটা হচ্ছে গড় বেগের সূত্র। এইবার আসো আমরা সূত্রের প্রতিপাদনটা পড়ি। হ্যাঁ, সূত্রের প্রতিপাদন, তো ধরা যাক সূত্রের প্রতিপাদন থেকে আমরা যদি প্রথম সূত্রটা আনতে চাই, কিভাবে আনবো প্রথম সূত্রটা, তোমরা লিখবা সূত্রটা এটা আমরা আনবো কিভাবে। তো আনার যে উপায়টা, এই সূত্রটা আনতে হবে, তাই না? তো আমরা জানি ত্বরণের সংজ্ঞা অনুসারে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সো তোমরা একটু সাইড চেঞ্জ করে দেখো তো, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু আমরা আর গুণ করতে পারি, তাহলে কি আসে, এটি আসে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আসে। এই প্রতিপাদনটা আমরা করে দিতে পারি না? ইজি, প্রতিপাদনটা ইজি। তো প্রতিপাদন আসতে পারে যদি বলে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিভাবে আসছে প্রতিপাদন করো, লাগবে। তো ধরো এখন আমরা এই সূত্রটা প্রতিপাদন করতে চাইতেছি, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিভাবে আসছে, ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি না গড় বেগের, s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা গড় বেগের একটা সূত্র আমরা পেলাম না? তো এখন একটা জিনিস দেখো, ভি এর তো একটা মান পাইছি আমরা, কি পাইছি, ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 ইন্টু টি পাইছি, আমরা কিন্তু অঙ্কে যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে একটু দেখো তো, এই দুইটা যদি যোগ করি তাহলে কি আসে, 2u প্লাস এটি, আর নিচে কি আসে 2 ইন্টু টি, লেখা তো যায়। তো এইটাকে কি আমরা লিখতে পারি না যে 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি? তাহলে একটু দেখো, এটা যদি কাটাকাটি করি তাহলে u প্লাস এটি বাই 2 ইন্টু টি হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো আমরা, u প্লাস এই হাফটাকে এনে দিলাম এটি, আর একটি তো গুণ আকারে আছে, সো লিখে দাও, গুণ করে দাও, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের প্রতিপাদনটা তোমাদের বইয়ে আছে, তো এটা কিন্তু লাগবে। তো গেল দ্বিতীয় সূত্রটার প্রতিপাদন। এবার একটু তৃতীয় সূত্রটা দেখি, এই সূত্রটা কিভাবে আসছে। এটা হয়ে গেলে আমাদের টোটালি সূত্রের ইউজটা আমরা করতে পারবো, তারপর তো আমরা অঙ্ক করতে পারবো। আচ্ছা, এই সূত্রটা আমরা যদি বলি আসছে কিভাবে, হ্যাঁ, তো এই সূত্রটা একটু খেয়াল করে দেখো তো কিভাবে আসে। আমাদের সূত্র প্রতিপাদন করতে হবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তো আমরা কি জানি, গড় বেগ ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো প্রত্যেকটা বার আমরা a পাইছি, s পাইছি, কিন্তু t এর কিন্তু কোনো সূত্র পাই নাই। তো আমরা যদি এখান থেকে একটু আনতে চাই v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা t ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই a, এটা যদি আমরা লিখি তাহলে এখানে জাস্ট প্রতিপাদন করে দাও, ভি ইউ প্লাস 2 ইন্টু টি এর মান কি, ভি মাইনাস ইউ বাই এ। দেখো তো, এ প্লাস বি এ মাইনাস বি লেখা যায় না, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, আর এই সাইডে এস আর গুণ করো, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। ইজি, সিম্পল হিসাব। এখন আমরা কি করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তার মানে এই তিনটা সূত্র সব থেকে বহুল ব্যবহৃত সূত্র তোমাদের ফিজিক্স বইয়ের এই গতির চ্যাপ্টারে। হ্যাঁ, তো এই সূত্রগুলা কিভাবে আসছে আমি আপাতত তোমাদের সূত্রগুলাকে একটু বুঝাই দিলাম। কিছু অঙ্ক করা যাক এবার। তো কিছু অঙ্ক করতে করতে হয়তোবা আমরা একটু বুঝে যাব যে এভাবে পারবো আমরা পরীক্ষায় যদি আসে। তো দেখি।